অস্ট্রেলিয়া উপমহাদেশের বাইরের দল, বাংলাদেশের এগেনস্টেও কি আসলে সেই জিনিসটাই হবে কিনা? না, স্পিন দিয়ে, কারণ স্পিনারদের যে কোয়ালিটির পার্থক্য, আমি মানছি যে রিশাদ বা মিরাজ হয়তো খুব ভালো মানের বোলার, কিন্তু বিদেশের মাটিতে কি আসলেই ভালো? শ্রীলঙ্কার কন্ডিশন তো তাদের এই ফায়দাটা তারা নিতেই যাবে, তো স্পিনিং উইকেটের দিকে যাবে। আর আপনি যদি কলম্বোর অতীত রেকর্ড দেখেন, সেক্ষেত্রেও কিন্তু সেটা সায়দা স্পিনারদের পক্ষেই। এবং কলম্বোর রেকর্ড বলছে যে কলম্বোতে সবসময়ই আসলে স্পিন ডমিনেট করে, এবং সেখানে ওই মান্ধাত্তামূলক ক্রিকেট বলতে আমরা যেটা বুঝি সেটাই হয়ে থাকে। কারণ স্পিনে এই জায়গায় আমরা দেখছি যে শেষ 15 ম্যাচে উইকেট গেছে 124টা, তুলনায় পেসে উইকেট গেছে 104টা। মানে সাধারণত দেখা যায় যে পেসাররা 100 উইকেট নিলে স্পিনাররা 50 উইকেট পান, কারণ একটা দলে 2জন স্পিনার থাকলে 3জন পেসার থাকে, সংখ্যাটা বেশি থাকে। এই জায়গায় কিন্তু পুরোপুরি উল্টা। ইকোনমির দিকেও যদি আপনি খেয়াল করেন, স্পিনের ইকোনমি 4.59, অন্যদিকে পেসের ইকোনমি 5.27। তো উইকেট টেকিং অ্যাবিলিটি প্লাস রান আটকানোর সক্ষমতা, দুই জায়গাতেই কিন্তু স্পিন অনেকখানি এগিয়ে আছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেটা বটে। আর আপনি গড়ের কথা চিন্তা করেন, সেখানে পেসাররা প্রতিটা উইকেটের জন্য প্রায় 28 রান দেয়, আর স্পিনাররা সেটা 23। মানে এই পার্থক্যই বলে দেয় যে সবশেষ 15 ম্যাচে বা সবশেষ 2-2.5 বছরে অন্তত খুব ভালো বোলিংটা প্রেমাদাসে স্পিনাররা করেছে। আর আরেকটা রেকর্ড যদি আমরা দেখি, যে প্রথম 10 ম্যাচে গড় রান কত কম উঠেছে, নাবিল কাইসার যেটা বলছিলেন যে টিপিক্যাল সেই মান্দাত্তার আমলের ওয়ানডে ক্রিকেট, শেষ 10টা ম্যাচের প্রথম ইনিংসের গড় রান হচ্ছে 210, যার মধ্যে শ্রীলঙ্কা নিজেরাই একটা 50-এর মধ্যে অল আউট হয়েছিল, ওই যে এশিয়া কাপের যে ফাইনালটা। আর আরেকটা ম্যাচ জিম্বাবুয়ে, সেখানে অল আউট হয়েছিল 100 রানের নিচে। তার মানে খুব বেশি যে রান হবে, আপনি 250 বা 300 রান হয়তো দেখাটা ইতিহাস বিবেচনা করলে প্রথম ইনিংসের গড় রান তো 233। এখনকার দিনে 300 রান করেও সেটা আসলে উইনিং স্কোর বলা যায় না, যে কোনো মাঠেই হোক না কেন। আমরা মিরপুরে স্পিনিং নির্ভর উইকেটে খেললেও সেখানে 270-80 হয়তো করতে হয়, তার তুলনায়ও এখানে স্পিনটা অনেক বেশি ধরে, রানটা অনেক কম হয়। রান করাটা যে স্ট্রাগলিং একটা বিষয়ে পরিণত হয়, সেটা কলম্বোর প্রেমাদাসা সবসময় দেখিয়েছে। আচ্ছা নাবিল কাসের, আমার একটা পাল্টা প্রশ্ন আছে, যে যেসব মাঠের যে 350 বা 370-এর উইকেটে তো বাংলাদেশ ভালো করবে না, খুব স্বাভাবিক, কিন্তু 250-এর উইকেটে তো বাংলাদেশ সবসময় খেলে অভ্যস্ত, ভালো করার কথা। যেহেতু আমরা মিরপুর অনেক বেশি খেলি, জহুর আহমেদের ঠিক আছে রান হয়, কিন্তু 250-এর উইকেট তো অনেকটা আমাদেরই মতো। তো মনে হয় কিনা যে এই মাঠের ক্যালকুলেশন বা এই মাঠে কিভাবে কোন সময় কেমন খেলতে হয়, সেই কাজটা বাংলাদেশ ঠিকঠাক করবে? আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই ধরনের উইকেটে খেলাটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ বাংলাদেশ এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত। বাংলাদেশ আসলে আপনি যদি ব্যাটিং অর্ডারের দিকে তাকান, বিগ হিট করার চেয়ে স্ট্রাইক মানে রোটেট করে খেলতে বেশি পছন্দ করে, এবং পাওয়ার প্লে শুরুতে এবং শেষে যেটা থাকে সেটা কাজে লাগানোর চেয়ে বাংলাদেশ কিন্তু মিডল ওভার্সে রান করায় পারদর্শী। তো এই ধরনের উইকেটে খেলাটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট হতে পারে, এবং যেহেতু আমরা বলছি যে আমরা এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, মানে আপনি বকডাউন হয়ে যাবেন না, সেটা বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ। তবে সমস্যা হচ্ছে আপনি স্পিনারদের স্কিলের কম্প্যারিজন যদি করেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর, রিশাদ টি20-তে উইকেট নেন, টি20-তে ভালো বোলার, ওয়ানডেতে কিন্তু এখনও নিজেকে খুব একটা প্রমাণ করতে পারেননি, এবং রিশাদের কারেন্ট টি20 ফর্মটাও খুব একটা ভালো না। পাকিস্তানে আরব আমিরাতে তিনি ভালো করতে পারেননি। মিরাজ ওয়ানডেতে কার্যকরী বোলার, অলরাউন্ডার হিসেবে যথেষ্ট সক্ষমতা তার আছে। তবে ওই যে বলে না যে আপনি একজনকে ভয় পাওয়ার যে বিষয়টা, মিস্ট্রির যে বিষয়টা, রহস্যের যে বিষয়টা, যেটা হাসারাঙ্গার আছে, যেটা ঠিকসানার আছে, সেই জায়গায় বাংলাদেশ কিন্তু পিছিয়ে আছে। তাদের ফোর্থ স্পিন বোলিং অপশন হচ্ছে জেফ্রি ভ্যান্ডারসে, হ্যাঁ, তিনিও একজন লেগ স্পিনার। ওই জায়গাটাতে স্কিলের কম্পারিজন যদি আপনি করেন স্পিনারদের, সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.